সোজা করে দিয়েছেন। কাশ্মীরে ভারতের পতাকা উড়িয়ে দিয়েছেন। দেশ বিরোধী শক্তিকে কার্যত দেশ ছাড়া করেছেন। ৩৭০ ধারা বাতিলের মতো সাহসী পদক্ষেপ নিয়েছেন শ্রী অমিত শাহজি। আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবেন। তাকে যেহেতু সূর্যাস্তের আগেই এখান থেকে বেরিয়ে অন্ডালে পৌঁছাতে হবে, রানীগঞ্জে সান্ধ্যকালীন একটি রোড শো আছে, তাই তার নির্দেশে তার পৌঁছানোর আগে আপনাদের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের 2,28,00,000 লোকের প্রতিনিধি হিসেবে আমি অল্প কিছু কথা নিবেদন করতে চাই। আজকের এই সভার সভাপতি নিজের অশক্ত শরীর নিয়েও যিনি আমাদের মধ্যে বিরাজমান, ভাই ধ্রুব সাহা, তাকে এবং তার জেলা কমিটির সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই এই জেলার ভূমিপুত্র রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, নির্মল কর্মকার সহ সমস্ত আমাদের প্রাদেশিক জোন বিভাগের নেতৃত্বকে। সর্বোপরি যার সমর্থনে একটু আগে আমি পুরন্দরপুরে, সন্ত্রাস কবলিত পুরন্দরপুরে কয়েক হাজার মানুষের বিরাট মাপের সভা করে এলাম এবং এই সভার পরে আবার দুবরাজপুরে অনুপ সাহার নেতৃত্বে রোড শো করতে যাব। আমাদের প্রিয় সহকর্মী, রাষ্ট্রবাদী প্রচারক, সনাতনের হয়ে, জাতীয়তাবাদী আন্দোলনের হয়ে, রাষ্ট্রবাদের হয়ে যিনি লাগাতার তার জীবন যৌবন উৎসর্গ করে লড়াই করছেন, আমাদের সকলের প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তাকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। আপনারা জানেন ইতিমধ্যে তৃতীয় দফার ভোট শেষ হয়ে গেছে। চতুর্থ দফায় আগামী 13 তারিখে ভারতবর্ষের নানা প্রান্তে যে ভোট হবে, তার মধ্যে আমাদের এই রাজ্যের বেশ কয়েকটা কেন্দ্রের মধ্যে বীরভূম রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রিয় দল ভারতীয় জনতা পার্টি 2টি লোকসভা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। একটি গুজরাটের সুরাট, আরেকটি মধ্যপ্রদেশের ইন্দোর। ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা শুরু হয়ে গেছে। গোটা ভারতবর্ষ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা পশ্চিমবঙ্গ, কোচবিহার থেকে কাকদ্বীপ, গোটা পশ্চিমবঙ্গ, দার্জিলিং থেকে দীঘা, গোটা পশ্চিমবঙ্গ, কালীঘাট থেকে তারাপীঠ, সর্বত্র একই আওয়াজ, এইবার 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 আবার একবার, আবার একবার। এই নির্বাচন দেশের নির্বাচন। এই নির্বাচনে তোলামূল, যাকে কেউ কেউ আদর করে চোরামূল বলে, সেই চোরামূলের কোনো ভূমিকা এই নির্বাচনে নেই। কারণ আমরা যেখানে 543টায় লড়ছি, সেখানে তোলামূল মাত্র 45টা আসনে লড়ছে। মুখ ফসকে ঠগি পিসি কদিন আগে সত্যি কথা বলে ফেলেছে। কি বলেছে? বলেছে আমার নির্বাচন নয় এটা, আমার নির্বাচন হবে 26-এ। আমি আপনাদের কথা দিতে পারি, বীরভূম, বোলপুর সহ 35টা আসন বিজেপিকে দিন, 24-এ ভোট করব এবং 24-এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আপনারা আমাকে ভরসা করেন। আমার নেতা অমিত শাহজি, আমার নেতা জেপি নাড্ডাজি, আমাদের মার্গদর্শক মোদিজি আমাকে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী, তোমাকে নন্দীগ্রামে লড়ে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি পেরেছি, হ্যাঁ কি না বলুন?
1956 ভোটে আমাকে হারাতে গেছিল, আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছি। এই নির্বাচনে দুজনের ভাষণ দেখুন। পিসির মিটিং এ লোক হয় না, 3000 লোক আর 5000 পুলিশ। এখানে লড়াই জনগণের সঙ্গে পুলিশের। এখানে তৃণমূল বলে কিছু নেই। এখানে কয়লা বালি পাথরের টাকা তোলা শ্যাম সিং বলে একটা পুলিশ অফিসার আছে, তাকে ভাইপো এখানে পাঠিয়েছে টাকা তোলার জন্য। আগে টুলু মন্ডল মালিক ছিল, কেষ্টর কাছে ভাগ যেত। এখন শ্যাম সিং টুলু মন্ডলকে কর্মচারী করেছে, আর 80 টাকা সঞ্জয় বসুর মাধ্যমে কলকাতায় ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এদের কাজ। এরা এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের মতো তৃণমূল কংগ্রেসকে জেতাতে চায়। আপনারা রুখে দেবেন তো? রুখে দেবেন তো? বীরভূমে অনেক অত্যাচার হয়েছে, বীরভূমের লোক ভোট দিতে পারেনি। একটা 150 কেজি ওজনের মোটা নেতা ছিল, তিনি ভোট এলেই বলতেন চড়াম চড়াম ঢাকের বাদ্যি, বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, বলতেন ভোটের দিন গুড় বাতাসা খাওয়াবো। তিনি আজ আছেন? তিনি আছেন? তিনি সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন। আজকে নতুন নেতা তৈরি হয়েছে কাজল শেখ, তার আরেক কালেক্টর তৈরি হয়েছে এই এলাকায়, তার নাম আলী বাবু। জেনে রাখুন, আপনি যেভাবে তোলাবাজি করছেন সব তথ্য আমাদের কাছে আছে। মোহাম্মদ বাজারে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে, এনআইএ তদন্ত করছে। সেই তদন্তে কারা যুক্ত নয়, সব যুক্ত। নলাটির এমএলএ রাজেন্দ্র সিং, আলী থেকে শুরু করে এই মুরারই, হাসান, নলাটি, রামপুরহাট সব জায়গা থেকে এই গুন্ডারা এই জিনিস করে বেড়াচ্ছে। এদের শেষ করতে হবে এবং এই নির্বাচনে আপনাদের বীরভূম থেকে পদ্ম ফোটাতে হবে। বীরভূমের পরিচিতি এই মাফিয়া, গুন্ডা, তোলাবাজ, চাকরি বিক্রি করা, পাথর বালি খাদান থেকে টাকা তোলা, বেআইনি টোল প্লাজা বসানো, এ জিনিস হবে না। বীরভূমের পরিচিতি হবে মা তারার নামে, বীরভূমের পরিচিতি হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, বীরভূমের পরিচিতি হবে শান্তিনিকেতনের নামে, বীরভূমের পরিচিতি হবে বাউলদের নামে। বীরভূমের পরিচিতি এই গুন্ডাদের নামে হতে পারে না। তাই এই নির্বাচনে আপনাদেরকে এই চোর তৃণমূলকে, এই ডাকাত তৃণমূলকে, যারা বেকারদের চাকরি বিক্রি করেছে, তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে। আপনারা ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট হবে না তো, চটি পুলিশ ভোট করবে না তো? আপনারা নিশ্চিন্ত থাকুন। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফায় কোন গুন্ডাকে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী বাড়ি থেকে বেরোতে দেয়নি। দিনহাটার উদয়ন গুহ থেকে মুর্শিদাবাদের গুন্ডারা কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি। আগামীকাল সন্ধ্যে 6টায় যখন প্রচার বন্ধ হয়ে যাবে, আপনারা দেখবেন সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী তাদের দায়িত্ব বুঝে নেবে এবং প্রত্যেকটি বুথে 4 থেকে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কমিশনের মনিটরিং এ ওয়েব ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন হয়েছে 3 দফায়। আগামী 13 তারিখে বীরভূমেও মানুষ দেখবে একটা নতুন নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে বোমা ফাটবে না, বুথ দখল হবে না, ছাপ্পা ভোট হবে না, বিরোধী দলের পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়া হবে না। আপনারা জেতাবেন তো? এই নির্বাচনে
দেবতনু বাবুকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা, দেশকে সুরক্ষিত করা। আপনারা কেউ চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? আফগানিস্তান হোক চান নাকি? চান না তো? তাহলে ভোট দিতে হবে 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে দেবতনু ভট্টাচার্যকে দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়া। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। একদিকে মোদীজি কি বলে ভোট চাইছেন? মোদীজি বলছেন আমি যখন ক্ষমতায় আসি তখন ভারত 12তম অর্থনৈতিক দেশ ছিল, আমি দেশকে 5ম অর্থনৈতিক দেশ করেছি বিশ্বের মধ্যে। তৃতীয়বার আপনারা আমাকে প্রধানমন্ত্রী বানাবেন, আমি দেশকে 3য় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করব। নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিকশিত ভারত গড়তে চাই, 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দিচ্ছি। আমি ভারতবর্ষের 14 কোটি জনগণকে বিশেষ করে মা দিদি বোন ইজ্জত ঘর দিয়েছি, শৌচালয়। নরেন্দ্র মোদীজি বলছেন অন্নদাতা ভগবান কৃষক, তাদেরকে আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6000 টাকা করে দিচ্ছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারের 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 5 কোটি জনগণকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়ে দিয়েছি আয়ুষ্মান ভারতের মধ্যে। মোদীজি বলছেন আমি 4 কোটি পাকা বাড়ি বানিয়েছি। মোদীজি বলছেন আগামী দিনে আরো 3 কোটি পাকা বাড়ি বানাতে চাই। আমি নলবাহিত জল দিয়েছি জল জীবন মিশনে, আমি এবারে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন আমি 70 বছর বয়স হয়ে গেলে সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করাবো, যত টাকা লাগে দেশের সরকার দেবে। আপনাদের কারোর ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে কোন বয়স্ক মহিলা বা পুরুষকে চিকিৎসার জন্য টাকা চাইতে হবে না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত। আর আমরা যদি 35 আসন পাই, এই বছরই এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওর ভাইপোকে জেলে পুরবো। আমরা নিশ্চিন্ত থাকুন, জেলে পুরব। অনেক গুন্ডাকে আমরা দেখেছি, শাহজাহানকে দেখেছি, সন্দেশখালীতে 10 বছর ধরে অত্যাচার করেছে। আজকে ফেক ভিডিও, আইপ্যাক আর এই তোলাবাজ ভাইপো এই ফেক ভিডিও প্রচার করে সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্ভ্রম, গরিব মহিলাদের লড়াইকে, দলিত শিডিউল কাস্ট মহিলাদের লড়াইকে আজকে অপমান করছে। এ কাজ 11-র আগে নন্দীগ্রামের সময় আমি সিপিএম কেও করতে দেখেছি। আমি দেখেছি সাপের কামড়ে মারা যাওয়া হরে কৃষ্ণ চিতিকে বুদ্ধবাবুর সবাই এনে শহীদ বলে তার হাতে ক্ষতিপূরণের চেক দেওয়া হতো। একই জিনিস ভাইপো, আইপ্যাক আর পুলিশের লোকেরা মিলে এসব করছে। আমাদের সন্দেশখালীর মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল আজকে হাইকোর্টে গেছে সিবিআই তদন্ত চেয়ে। হাইকোর্টে এই আইপ্যাককে আর ভাইপোকে সিবিআই তদন্ত হলে আমরা প্যাক করব, এইটুকু জেনে রাখুন আপনারা। সন্দেশখালীতে 10 বছর ধরে এসসি পরিবারের, ফিশারম্যান পরিবারের মহিলাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো মাঝরাতে পিঠা তৈরির নাম করে। সন্দেশখালীর শক্তি স্বরূপা দেবী মা দুর্গার ভূমিকা নেওয়া মাতৃমণ্ডলী জোট বেঁধেছেন। আজকে যতই ফেক ভিডিও প্রচার করুন না কেন, আপনার পুলিশ মমতা ব্যানার্জির 3টে রেপের মামলা করতে বাধ্য হয়েছে। 239 জনকে জমি ফেরত দিতে বাধ্য হয়েছে। আজকে অস্বীকার করতে পারবেন
19 সালে লোকসভা ভোটের পরে দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল 3 বিজেপি কর্মীকে এই শাহজাহান বাহিনী খুন করেছিল। একজনের দেহ এখনো পাওয়া যায়নি। আজকে সেই প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম মণ্ডল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 483 নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, সন্দেশখালীর বদলা আপনাদের নিতে হবে। মায়েরা রাজি তো? সন্দেশখালীর বদলা হবে তো? তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? করবেন তো মায়েরা? জোরসে বলুন, পিঠা খাওয়া বন্ধ হবে তো? তাহলে ভোট পদ্ম ফুল চিহ্নে দিয়ে সোনার বাংলা গড়ুন। তৃণমূলের দুটো অস্ত্র, একটা হলো হামলা আর একটা হলো মামলা। পুলিশের লোকেরা শুনে রাখুন, শুনে রাখুন, যত মিথ্যা মামলা করেছেন, আগে অনুব্রতর কথায় করতেন, এখন কাজল শেখ, রানা সিং এর কথায় করেন। শুনে রাখুন আপনারা, আইওরা শুনে রাখুন, বিজেপি সরকার হলে এই আইওদের বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি প্রসিডিংস করব। শুনে রাখুন, যতজন মামলা খেয়ে জেলে গেছেন প্রত্যেককে বিজেপি সরকার এলে 5,000 টাকা করে মাসে সংগ্রামী ভাতা আমরা দেব। নিশ্চিন্ত থাকুন আপনারা। তৃণমূল কি বলছে? বলছে 3 মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। মা দিদি বোন, এই লক্ষ্মীর ভান্ডার বা মহিলাদের সশক্তিকরণ এ তো বিজেপির স্কিম। আসামে হেমন্তজি 2,500 টাকা করে মাসে দেন। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশ প্রথম লাডলি বহিন চালু করেন 1,500 টাকা করে। পরে মোহন যাদব এসে 3,000 টাকা করে দেন। আপনারা মায়েরা বিরোধী দলনেতা, 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমার কথা আপনারা লিখে রাখুন। আমরা বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসব, পরের মাসের 1 তারিখে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। আপনি লিখে রাখুন। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, আদিবাসী তফসিলি ভাতা, আদিবাসী ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে করব। আমার পুলিশ কর্মচারী নিচের তলায়, শুনে রাখুন, আমরা রেশন ফেরাবো। মমতা ব্যানার্জি রেশন তুলে দিয়েছে, মমতা ব্যানার্জি ইউনিফর্ম তুলে দিয়েছে। আমরা বছরে জোড়া ইউনিফর্ম দেব, আমরা আপনাদের ডিস্ট্রিক্ট পোস্টিং দেব, আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, ইনক্লুডিং পেনশনার্স। আপনারা শুনে রাখুন, শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা, আইসিডিএস এর মা, আইসিডিএস এর বোন, আইসিডিএস এর দিদি, আশা কর্মী 20,000 টাকার কম বেতন কেউ পাবে না। বিজেপিকে আপনারা আনবেন। সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলেন, সংখ্যাটা অল্প, তো বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার কষ্টে আছেন। মাত্র 9,000 টাকা বেতন, 6 মাস অন্তর রিনিউয়াল হয়। বিজেপিকে আনুন। ওরা ভয় দেখাচ্ছে যে সিভিকের চাকরি চলে যাবে। সিভিকের চাকরি যাবে না। 20,000 টাকা বেতন দিয়ে আপনাদের রেগুলারাইজ করব। 6 মাস অন্তর রিনিউয়াল হবে না। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী গত 1 বছরে 10 লক্ষ চাকরি দিয়েছেন শূন্য থাকা পোস্টে। একটাও বলতে পারবেন না চাকরিতে দুর্নীতি হয়েছে, একজনও বলতে পারবেন না। লজ্জা লাগে। আমি বাঙালি, পশ্চিমবঙ্গে সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা এখানে টুকলি হয়, টাকা নিয়ে খাতা কমপ্লিট করা হয়, সেই জন্য রেল পশ্চিমবঙ্গে পরীক্ষা করেনি, উড়িষ্যাতে নিয়ে গিয়ে পরীক্ষা করেছে। এ বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রী তা দিন দিন করে নাচছেন, তিনি আর তার ওই আলালের দুলার কয়লা ভাইপো তা দিন দিন করে নাচছেন। সুপ্রিম কোর্টে নাকি উনি জিতে গেছেন।
আপনার ডিম ভাত দিবস আছে 21শে জুলাই, আর সুপ্রিম কোর্টের ডেট আছে 16ই জুলাই। সুপ্রিম কোর্টে আপনার লয়ার, এসএসসির লয়ার কি বলেছেন? বলেছেন 8000 অবৈধ নিয়োগ হয়ে গেছে। 8000, আমি সংখ্যায় যাব না, কিন্তু অবৈধ নিয়োগ হয়েছে, প্রমাণ হয়ে গেছে। গোটা বীরভূম জেলায় যত নেতা আছে, নেতার আত্মীয় স্বজন ইনক্লুডিং কেষ্টমণ্ডলের মেয়ে, আপনাদের লীলাবতী সাহার বাড়ির লোক থেকে শুরু করে, বিকাশের বাড়ির লোক থেকে শুরু করে, রানার বাড়ির লোক থেকে শুরু করে, একটা জায়গা আপনি পাবেন না বেকাররা চাকরি পায়নি। তৃণমূলের জন্য ঝান্ডা ধরে ধরে কাঁধে আবু হয়ে গেছে, তারা চাকরি পায়নি। চাকরি পেয়েছে তৃণমূলের নেতাদের ছেলে মেয়েরা, আর বাকি চাকরি এই বিবাস অধিকারীর মতো চিটিংবাজ নলাটির, এরা দোকান খুলে বিক্রি করে দিয়েছে চাকরিগুলো। তাই আমরা কথা দিয়েছি, বিজেপিকে বাংলায় আনুন, প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ 1 বছরে পূরণ করব। মমতা ব্যানার্জি 6 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি অবলুপ্ত করেছে, আমরা পুনরুজ্জীবিত করব। এই রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে, একটা শিল্প করতে পারেনি, একটা এয়ারপোর্ট হয়নি, একটা সিপোর্ট হয়নি, একটা ফ্রেট করিডর হয়নি, রেলকে জায়গা দেয়নি বলে 61টা রেল প্রকল্প পশ্চিমবঙ্গে হয়নি। সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। 2021-এ এই দোকান কাটা মুখ্যমন্ত্রী আমার কাছে হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছিল। তারপরে নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, কেশরাম রেওয়ান সুতোর কারখানা, ডানকুনির বিস্কুট কারখানা সব বন্ধ হয়েছে এই তোলামূলের আমলে। এদেরকে রাখবেন না সরাবেন? বীরভূম জেলায় এমন একটা ব্লক নেই যেখানকার লোকেরা, যেখানকার ছেলেরা বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে তাকে লেবারের কাজ করতে যেতে হয়। এই যন্ত্রণা মুক্তি ভারতীয় জনতা পার্টি করবে। সিপিএম এর সময় ছিল বেকার 1 কোটি, পিসি করলেন 2 কোটি। সিপিএম এর সময় পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, পিসি করলেন 50 লাখ। সিপিএম এর সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, পিসি করলেন 6,93,000 কোটি টাকা। এদেরকে রাখবেন না সরাবেন? আপনাদের ঠিক করতে হবে। ধনলক্ষ্মী বন্ধ, বঙ্গলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ, রাজ্য সরকারের সমস্ত লটারি ভাইপো বন্ধ করেছে। বন্ধ করে ডিআর লটারি চালু করেছে। ডিআর লটারির যে ডিলার এজেন্ট আছে তাদের প্রতি সহানুভূতি আছে আমার। বেকার ছেলে, কাজ নেই, ছাতা নিয়ে টুল টেবিল নিয়ে বসে আছে, 30% কমিশন পায়, তাদের কোনো দোষ নেই। কিন্তু 1 কোটি টাকা পাচ্ছে কে? 1 কোটি টাকা পেয়েছে নলাটির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং। 1 কোটি টাকা পেয়েছে কে? কেষ্টমণ্ডল আবার কে? 1 কোটি টাকা পেল কে? কেষ্টর বেটি সুকন্যা আবার কে? 1 কোটি টাকা পেল কে? জোড়া সাকর টিএমসি এমএলএ বিবেক গুপ্তার বউ আবার কে? এই হলো এদের কারবার। মানুষকে ঠকাচ্ছে। 1400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জোগাড় করেছে, 600 কোটি দিয়েছে ডিআর লটারি, আর 400 কোটি দিয়েছে ইলেকট্রিকের মনোপলি করা ওই সঞ্জীব গোয়েঙ্কা। ইলেকট্রিকের বিলটা দেখেছেন নাকি? দেখেছেন? জানুয়ারি মাসে ইলেকট্রিকের বিল, এপ্রিলের ইলেকট্রিকের বিল। আগে 389 ইউনিটে যে রেট ছিল, এখন 118 ইউনিটে সেই রেট করেছে। 9 টাকা 22 পয়সা ইউনিট প্রতি করেছে এই ঠগি পিসি। আপনাদেরকে 1000 টাকা দিয়ে
পিছন থেকে 2000 টাকা বের করে নিয়ে চলে যাচ্ছে। সাধু সাবধান, এদেরকে হারাতে হবে। এই 420 ফেরেববাজ, মিথ্যাবাদী, চিটিংবাজ সরকারকে উপড়ে ফেলতে হবে এই নির্বাচনে। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। শিক্ষাক্ষেত্রে ভয়াবহ অবস্থা। বছরের মধ্যে 8 মাস স্কুল বন্ধ। পিসি, বর্ষা পড়ে গেছে, গরম কমে গেছে, আপনি কি স্কুলটা এবারে খুলবেন? আমাদের বাড়ির ছেলে মেয়েরা আপনার বাড়ির ছেলের মতো ইংলিশ মিডিয়ামে যায় না। এই গাঁয়ের প্রাইমারি স্কুল, এই গাঁয়ের হাই স্কুলই তাদের একমাত্র ভরসা। বছরে 8 মাস স্কুল বন্ধ রাখে। কোভিডের সময় 9,56,00,000 কেজি মিড ডে মিলে চাল চুরি করল কে? তৃণমূল। আবার কি চাল চোর তৃণমূল। এই যে স্কুলগুলো বন্ধ থাকে না, মিড ডে মিলের বরাদ্দ এরা সব ঝেড়ে দিচ্ছে আর স্কুলগুলোকে বন্ধ করে রাখছে। আপনারা কি জানেন এবছর মাধ্যমিকের পরীক্ষায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে? কারণ স্কুল বন্ধ থাকে। আপনারা গরিব মানুষ, কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত সাধারণ মানুষ, নির্দিষ্ট রোজগারে সংসার চলে, আপনি টিউশনি দিতে পারেননি বাড়ির লোককে। তারা স্কুল বন্ধ থাকার কারণে পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। আপনি কি জানেন মমতা ব্যানার্জি 8,200 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ করেছে? আর কি দিয়েছে মায়েরা? ঝাঁটা ধরবেন না। 21,000 নতুন মদের দোকান, 21,000 নতুন মদের দোকান, 28 টাকার মেহুল পাউচ, আর কিছু নাই পান। সব দোকানে আপনি মদ পাবেন। এটাই হলো মমতা ব্যানার্জির আসল ক্যাপিটাল। আর এই তোলাবাজ ভাইপো প্রতি দেশি মদের বোতলে 2.5 টাকা করে নেয়। এটাও দিল্লির যে আপনারা আবগারি স্ক্যাম দেখেছেন, এখানেও বেরোবে। বিরোধী দলনেতা বের করবে, নিশ্চিন্ত থাকুন। এখানে ভেরবেজ কর্পোরেশন ছিল, প্রফিট মেকিং কনসার্ন পশ্চিমবঙ্গ সরকারের, তার 7,000 কোটি টাকা প্রফিট ছিল, সব তুলে নিয়েছে। সব তুলে দান খয়রাতিতে, খেলা মেলায় ব্যবহার করে দিয়েছে। তার বাইরে এবারে যে সংস্থা দিল্লিতে মদ পেয়েছে, যে সংস্থা পাঞ্জাবে মদ বিক্রি করে, সেই সংস্থাকে ডেকে বিগ ডিলারের মাধ্যমে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বোতলে 2.5 টাকা ভাইপোর জন্য বরাদ্দ। পার বোতলে এদেরকে উৎখাত করতে হবে। গত বছর উচ্চ মাধ্যমিকে 2 লাখ, মাধ্যমিকে 4 লাখ ছাত্র ছাত্রী কমেছে। পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ। 21-এর ভোটের পরে অত্যাচার ভুলে যাননি তো? ভুলে যাননি তো? বদলা হবে তো? হবে তো? আমাদের নেতার হেলিকপ্টার এসে গেছে, তিনি আসবেন, কিছু বলবেন, তারপরে প্রস্থান করবেন। সবাই নিজ নিজ জায়গায় থাকবেন। আগামী 13ই মে আসছে দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? পদ্মফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলবো স্বাগত জানানোর জন্য। তুমি স্বাগত জানো, তুমি রিসিভে যাবে, চলে যাবে। দেবতনু ভট্টাচার্যকে বলবো স্বাগত জানানোর জন্য, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি স্বাগতম। অমিত জি স্বাগতম।
स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহজি স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহজি স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम ভারতীয় জনতা পার্টির নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে দুহাত তুলে সবাইকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহজি স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम জয় শ্রী রাম जय श्री राम জয় শ্রী রাম जय श्री राम ভারত মাতা কি ভারত মাতা কি অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম स्वागतम स्वागतम অমিত জি স্বাগতম এবার বক্তব্য দিতে লাগলো একটু 2 মিনিট দিন না বক্তব্য দিন না 2 মিনিট। ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম। মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত যারা অমিত শাহজির আগমনে আপ্লুত উচ্ছ্বসিত বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং সুধী নাগরিক বৃন্দ সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। মাননীয় অমিতজি এসে গিয়েছেন, ওনার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই মুখিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী, যিনি স্বপ্নের ফেরিওয়ালা, ভারতবর্ষ যখন কংগ্রেস শাসনে সারা পৃথিবীর মধ্যে একটা খুবই নগণ্য জায়গায় চলে এসেছে, একটা ডুবন্ত জাহাজে পরিণত, সেই সময়ে 2014 সালে দেশের ক্ষমতা দখল করার পর প্রধানমন্ত্রী হিসেবে যিনি স্বপ্নের ফেরি শুরু করেন এবং ভারতবর্ষের মানুষকে মাত্র 10 বছরের মধ্যে একটা সুন্দর, একটা অদ্ভুত একটা দেশে রূপান্তরিত করেন, আমাদের দেশকে সারা পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করার একটা পরিস্থিতি তৈরি করেন এবং আগামী 2047 সালে অর্থাৎ ভারতের স্বাধীনতার 100 বছর পরে এই ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে যাতে প্রতিষ্ঠিত হয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকে সাধারণ মানুষ তারা কিন্তু হতাশা ঝেড়ে ফেলে এই স্বপ্নের ফেরিওয়ালার হাত ধরে আমাদের ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দেশে রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এই স্বপ্নের ফেরিওয়ালা মোদিজির গ্যারান্টি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে স্বাগতম অমিত জি স্বাগতম 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 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি স্বাগতম 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 অমিত শাহজি স্বাগতম 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 অমিত জি স্বাগতম।
আপনাদের সামনে যার জন্য অধীর অপেক্ষা সে আমাদের সম্মানীয় হোম মিনিস্টার, আমাদের সকলের হৃদয়ের মণি অমিত শাহজি আপনাদের সামনে সেই এক্সেলেন্ট স্পিচ আপনাদের সামনে দেবেন। ये सारा फिक्स कर देते, दूर कर देते, मुझे झुक कर बोलना पड़ता है। अरे ये नहीं, ये रिलैक्स रखने में क्या आपत्ति है? 5 बार कहलवाया, सुनते ही नहीं है। ये यहाँ फिर से चिपक गया है। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, बीरभूम वालों की आवाज को क्या हो गया है? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? अरे जोर से बोलो, बनाना है या नहीं बनाना है? 400 पार करना है या नहीं करना है? बंगाल में 30 कमल खिलाना है या नहीं खिलाना है? देवतनु भट्टाचार्य जी को जिताना है या नहीं जिताना है? तो ऐसी आवाज नहीं चलेगी भाई। ये दूर दूर खड़े हुए सारे लोग, पेंडाल में बैठे हुए सारे लोग, ये लेफ्ट हैंड साइड पर खड़े हुए सारे लोग अपना अपना हाथ उठाइए। दीदी लोग भी उठाए जरा, सभी लोग उठाओ। विजय के संकल्प की मुट्ठी भींचो और प्रचंड आवाज से बोलो, भारत माता की, भारत माता की, जय श्री राम, जय जय श्री राम। आज बीरभूम की इस पवित्र भूमि पर इस सभा में उपस्थित नेता विरोध पक्ष पश्चिम बंगाल भाजपा के दिग्गज नेता और मेरे मित्र शुभेंदु अधिकारी जी, श्री जगन्नाथ चट्टोपाध्याय जी, अनूप शाह, विधायक दुबराजपुर, विशाल लामा, विधायक कालाचीनी, सुजीत दास, श्री पापिया अधिकारी, मंडल, श्याम सुंदर गराई, टूटू नंदी, बहन रश्मि डे, और आज जिनको जिताने के लिए मैं यहां आया हूं, हमारे देवतनु भट्टाचार्य जी। आगे आओ, यहां जाओ, जोर से ताली बजाओ देवतनु भट्टाचार्य जी के लिए। और आज की सभा में इतनी देर होने के बावजूद इतनी बड़ी संख्या में आए हुए प्यारे भाइयों बहनों, बड़ी संख्या में आई हुई माताओं दीदियों और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को नमस्कार, राम राम। भाइयों बहनों, सबसे पहले 5 शक्तिपीठ की इस दिव्या भूमि को मैं प्रणाम करता हूं। मां तारा, सोईब्यो पीठ, दोनों को प्रणाम कर कर बकरेश्वर, कालेश्वर, दबुकेश्वर, मदनेश्वर, मल्लेश्वर महादेव को भी प्रणाम करता हूं और श्रद्धा पूर्वक नमन करता हूं। महाकवि चंडीदास, गुरुवर रविंद्रनाथ ठाकुर, महर्षि देवेंद्रनाथ ठाकुर, ताराशंकर बंदोपाध्याय की इस भूमि को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। सबसे पहले मैं इतनी देर से आया, झारखंड में लेट हो गया, इसलिए आप सबका हृदय से क्षमा मांगकर, माफी मांगकर मेरी बात की शुरुआत करता हूं। भाई और बहनों, हमारे यहां गुजरात में कहते हैं जिले में एक भी नदी हो तो पूरा जिला समृद्ध हो जाता है। हमारे वीरभूम भूमि में जिले में 19 नदियां हैं, मगर आज देखिए कम्युनिस्टों के शासन और
तृणमूल कांग्रेस के अत्याचारी शासन के कारण ये नदियां भ्रष्टाचार का अड्डा बनी है, अवैध रेत खनन का अड्डा बनी है। टीएमसी की सिंडिकेट ये अवैध रेत खनन, पत्थर, कोयला और पशु तस्करी में लिप्त है। ये सिंडिकेट ममता बनर्जी के भतीजे की सह पर चलती है। मैं आप सभी को एक वादा करता हूं, इस बार बंगाल में 30 सीटें बीजेपी को दिला दीजिए। ये सारी सिंडिकेट को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी। और ममता दीदी, आप भी समझ लो, ऐसा मत समझो कि सिंडिकेट आपको चुनाव जिता देगी। ये लाल मिट्टी पर इस बार भगवा तूफान आने वाला है, भगवा तूफान आने वाला है। 4 जून को बंगाल से 30 कमल मोदी जी की झोली में जाने वाला है। भाई और बहनों, ये बीरभूम ममता दीदी की भी जन्म स्थान है। और आज मैं ममता दीदी को पूछना चाहता हूं, 15 साल आप मुख्यमंत्री बनी, आपके जिले में कोई औद्योगिक परियोजना क्यों नहीं आई? यहां के लोगों को नौकरी के लिए बाहर क्यों जाना पड़ता है? सूरी के लोगों को पीने का पानी क्यों उपलब्ध नहीं हुआ है? राजनगर के लोगों को आज भी इतनी नदियां होने के बावजूद शुद्ध पीने का पानी नहीं मिलता है। ये हमारे बीरभूम जिले में चिकित्सा सुविधाएं भी नहीं है और शक्तिपीठ और ये 5 महादेव होने के बावजूद पर्यटन का भी नामो निशान नहीं है। और अवैध रेत का खनन, उसका कारोबार बहुत फल फूल रहा है। भाइयों बहनों, शुभेंदु दा यहां बैठे हैं। मैं आप सबकी ओर से कहना चाहता हूं, शुभेंदु दा, इस बार बीरभूम जीतकर 30 सीटें हम जीत जाए तो आपको आने वाले दिनों में ये सारे काम बीरभूम के पूरा करने की जिम्मेदारी लेनी है। भाइयों बहनों, तृणमूल कांग्रेस का मतलब है तुष्टीकरण, माफिया और करप्शन। मुझे बताओ बीरभूम वालों, ये घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? अरे जोर से बोलो, रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? और जो शरणार्थी आए हैं हमारे मतवा समाज के, उनको नागरिकता देनी चाहिए या नहीं देनी चाहिए? ममता दीदी, घुसपैठियों को तो आप लाल जाजम बिछाकर स्वागत करती हो क्योंकि वो आपकी वोट बैंक है, मगर हिंदू, बौद्ध, सिख शरणार्थी जो आए हैं, इनकी नागरिकता का आप विरोध कर रही हो। मैं आपको बताता हूं, मेरे सामने जो हजारों लोगों का सैलाब है, ममता दीदी इस बार ये आपका हिसाब किताब करने वाला है, हिसाब किताब करने वाला। मां, माटी और मानुष, ये नारे के साथ ममता बनर्जी बंगाल की मुख्यमंत्री बनी और देखते देखते तुष्टीकरण में मां, माटी और मानुष का नारा मुल्ला, मदरसा और माफिया में बदल गया। मुल्लाओं को खुली छूट दी है, मदरसों को हमारा धन दिया जाता है और माफियाओं को गरीब जनता पर लूटमारी करने के लिए खुला छोड़ दिया है। ममता बनर्जी जी, ये सारी चीजें अब आगे नहीं चलेगी। भाई और बहनों, अनुव्रत मंडल जानते हो ना? आप सभी लोग जानते हो या नहीं जानते हो? अरे डरो मत, जेल में गए वो जानते हो या नहीं जानते हो? इन्होंने यहां ये सारा अवैध कारोबार खोल दिया था, गौ तस्करी में लिप्त पाए गए और आज
दोनों तिहाड़ की जेल की हवा खा रहे। आज मैं कहने आया हूं, जो कटमनी चलाते हैं, जो सिंडिकेट चलाते हैं, अभी भी सुधर जाओ, समय है। हमारी सरकार बनने के बाद यहां कटमनी और सिंडिकेट चलाने वाले को उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करे। भाइयों बहनों, मैं आपको पूछना चाहता हूं, बंगाल में भ्रष्टाचार बंद होना चाहिए या नहीं होना चाहिए? जोर से बोलो, होना चाहिए या नहीं होना चाहिए? एक गरीब युवाओं को नौकरी देने का काम जिन पर था, वो मंत्री के घर से 51 करोड़ रुपया मिलता है। कांग्रेस के एक एमपी के घर से 350 करोड़ रुपया मिलता है। झारखंड के एक मंत्री के पीए के वहां से 30 करोड़ मिलता है। मैं हजारों लोगों की, कम से कम 50,000 लोग हैं, किसी ने 300 करोड़ साथ में देखा है? भाई देखा है? जरा बोलो, देखा है किसी ने? उस और बताओ, देखा है? अरे वीरभूम वालों, ये पैसा किसका है? ये पैसा वो मंत्री साहब का नहीं है, पार्थ चैटर्जी का नहीं है। ये पैसा बंगाल की गरीब दीदियों का है, बंगाल के युवा का है, जो ममता के आशीर्वाद से लूट कर अपने घर में डाले। और ममता बनर्जी कहती है, हमारे पर ईडी आई, सीबीआई आई। ममता दीदी, ईडी और सीबीआई हमने नहीं भेजा, हाई कोर्ट ने भेजा है। और अगर किसी के भी घर से 50 करोड़ 350 करोड़ मिलेगा तो ये तो मोदी सरकार है। भ्रष्टाचार करने वालों के लिए एक ही जगह बाकी है, जेल, और सबको जेल के सलाखों के पीछे जाना पड़ेगा। भाइयों बहनों, एक कटमनी और सिंडिकेट से पूरा बंगाल परेशान है। आज मैं कहने आया हूं, आपने बहुत सारा समय कम्युनिस्टों को शासन दिया, टीएमसी को दिया। एक 5 साल भाजपा को दे दो, 30 कमल खिला दो, यहां हमारी कमल फूल की सरकार बनेगी। एक कटमनी और सिंडिकेट वाले बंगाल छोड़कर भाग जाएंगे, इसका मैं आपको वादा करता हूं। भाइयों और बहनों, ये वीरभूम में डराने के लिए बम धमाके होते हैं। मैं आज ये युवाओं को कहने आया हूं, ममता के फर्जी बम धमाके से डरने की जरूरत नहीं है। सेंट्रल फोर्स लगा है, दमखम के साथ वोटिंग करना। ममता दीदी के गुंडे आपका बाल भी बांका नहीं कर सकते, बाल भी बांका नहीं कर सकते। भाइयों बहनों, मैं आपको पूछना चाहता हूं, आज मुझे बताओ, राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए? जोर से बोलिए, बनना चाहिए था या नहीं बनना चाहिए था? 70 साल से ये कांग्रेस पार्टी टीएमसी राम मंदिर को रोक कर रखी थी। आपने मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बनाया, 5 ही साल में मोदी जी ने केस भी जीता, भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा कर कर जय श्री राम कर दिया। और भाइयों बहनों, ये कांग्रेस पार्टी के शहजादे राहुल बाबा, उनकी माताजी खड़गे साहेब, ममता दीदी, अभिषेक बनर्जी, ये सबको निमंत्रण भेजा गया था, मगर वो नहीं गए। राम लल्ला की प्राण प्रतिष्ठा में नहीं गए, क्योंकि उनको अपनी वोट बैंक का डर लगता है। उनकी वोट बैंक कौन है जानते हो ना भाई? जानते हो या नहीं जानते हो? आप लोग नहीं हो। उनकी वोट बैंक तो घुसपैठ कर कर यहां जो आतंक फैला रहे हैं वो लोग हैं। मगर मैं आज बताने आया हूं, हम उनकी वोट बैंक से नहीं डरते हैं। मोदी जी ने डंके की चोट पर
राम मंदिर को बनाने का काम भी पूरा किया और कश्मीर से धारा 370 को समाप्त कर आतंकवाद को देश से समाप्त करने का काम नरेंद्र मोदी जी ने किया। भाइयों बहनों, मोदी जी ने नक्सलवाद और आतंकवाद से इस देश को मुक्त कराने का काम किया है और आज इतनी सारी दीदी बैठी हैं यहां पर। संदेश खाली की शर्मनाक घटना का भी मैं आपसे बात करना चाहता हूं। ममता बनर्जी एक महिला मुख्यमंत्री है, उनके नाक के नीचे सालों तक उनका ही पार्टी का नेता संदेश खाली की गरीब माताओं पर अत्याचार करता रहा, शोषण करता रहा। ममता बनर्जी तुष्टीकरण की राजनीति के कारण उसको रोकी नहीं है। मुझे बताओ माताओं बहनों, संदेश खाली की बहनों को न्याय मिलना चाहिए या नहीं मिलना चाहिए? जोर से बोलिए, मिलना चाहिए या नहीं मिलना चाहिए? जब इसको पकड़ा तो उन्होंने कहा कि ये तो सीबीआई फर्जी काम कर रही है। ममता जी, आपको मौका था, आपने वोट बैंक के डर से नहीं पकड़ा, हाई कोर्ट को ऑर्डर करना पड़ा, हाई कोर्ट ने सीबीआई को ऑर्डर करा, घर पे रेड डाली तो ढेर सारे शस्त्र भी मिले। माताओं, भाइयों, बहनों, इन्होंने वोट बैंक के लिए सालों तक धर्म के आधार पर गरीब माताओं का शोषण होने दिया है। इसका जवाब इस वक्त के चुनाव में आपको देना है। भाइयों बहनों, ये बीरभूम में ढेर सारे विकास के काम हुए। 2300 किलोमीटर प्रधानमंत्री ग्राम सड़क योजना बनी। बोलपुर और मल्लापुर के बीच नेशनल हाईवे बना। बीरभूम और बोलपुर स्टेशन नए बने। बोलपुर स्टेशन पर फुट ओवर ब्रिज बनाया गया। पैसेंजर ट्रेनों के फेरे अहमदपुरा और कटवा रेल लाइन पर बढ़ाए। बोलपुर स्थित विश्व भारती यूनिवर्सिटी को दुनिया का पहला लिविंग हेरिटेज यूनिवर्सिटी बनाकर कवि गुरु को श्रद्धांजलि देने का काम नरेंद्र मोदी जी ने किया। गुरुवर रविंद्रनाथ टैगोर के शांति निकेतन को विश्व धरोहर की सूची में लाए। वीरभूम में मेडिकल कॉलेज बनाई। वीरभूम में सोलर सिटी में विकास करने का काम शुरू हुआ। बकरेश्वर में हीलियम गैस की प्लांट की स्थापना की। 37,000 गरीबों को घर दिए। 8 लाख माताओं को गैस का सिलेंडर दिया। 100% जनधन योजना लाए। पीएम किसान 2.5 लाख किसानों को चेक गए और 9 लाख मनरेगा का लाभार्थी को काम देने का निर्णय नरेंद्र मोदी जी ने किया। मुझे बताओ भाई, ये कोरोना का महामारी आया, आप सभी को कोरोना का दोनों वैक्सीन लगा है या नहीं लगा है? जरा जोर से बोलो, दोनों वैक्सीन लगा है या नहीं लगा है? जिनको लगा है हाथ ऊपर उठाओ जरा, सभी लोग। लगा है ना? किसी को 25 पैसा देना पड़ा है? नरेंद्र मोदी जी ने 130 करोड़ लोगों को कोरोना का दोनों वैक्सीन लगाकर इस देश को कोरोना से सुरक्षित करने का काम नरेंद्र मोदी जी ने किया। भाइयों बहनों, नरेंद्र मोदी जी ने इस देश को समृद्ध किया, इस देश को सुरक्षित किया, चंद्रमा पर चंद्रयान भेजने का काम किया और साथ में हर गरीब को 5 किलो अनाज देने का काम भी नरेंद्र मोदी जी ने किया है। ये ममता दीदी झूठ बोल रही है। आपको जो घर मिला मोदी जी ने भेजा है, चावल मिल रहा है मोदी जी ने भेजा है, शौचालय बनाए मोदी जी ने बनाए हैं, आपके घर बने मोदी जी ने बने हैं और गैस का सिलेंडर भी मोदी जी ने बनाया है। ममता बनर्जी जी, मोदी जी ने इतना सारा करा,
आपने वीरभूम के लिए क्या किया वो जरा बताओ। आपने वीरभूम को अनुव्रत मंडल का भेंट देने का काम किया, इसके अलावे कुछ नहीं किया। भाइयों बहनों, आने वाला चुनाव देश का भविष्य तय करने वाला है। मुझे बताओ, राहुल बाबा और नरेंद्र मोदी दोनों में से किसको प्रधानमंत्री बना सकते हैं? जोर से बोलो, किसको बना सकते हैं? जोर से बोलो, किसको बना सकते हैं? मैं देश भर में सवाल पूछता हूं, हर जगह से मोदी 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 के नारे लगते हैं। देश की जनता 400 सीटें देकर नरेंद्र मोदी जी को प्रधानमंत्री बनाने के लिए तैयार है। भाइयों बहनों, मगर 400 सीटों से काम नहीं चलेगा। बंगाल के अंदर परिवर्तन करना है। बम धमाके वाले बंगाल को सोनार बांग्ला बनाना है। घुसपैठ को रोकना है। शरणार्थियों को नागरिकता देनी है। कट मनी वालों को जेल में डालना है और ये सिंडिकेट वालों को भी जेल में डालना है। इसलिए 400 सीटों के साथ साथ बंगाल में भी 30 कमल खिलाना है। 30 कमल खिलाना है। मुझे बताओ वीरभूम वालों, आगे आइए भाई। हमारे कमल के निशान पर बटन दबाएंगे क्या? जोर से बोलिए, दबाएंगे। मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे। 400 पार करेंगे। हमारे उम्मीदवार को मोदी जी का साथी, हमारे उम्मीदवार को मोदी जी का साथी बनाकर भेजेंगे। तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। विजय के संकल्प की मुट्ठी बींचे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की जय श्री राम, जय जय श्री राम।